সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায়ের রচিত মানুষের ঘরবাড়ি উপন্যাসটির ১২ পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। দানের গরুটি অস্থি চর্মসার এবং বুড়ো, তাছাড়া ৩ পা অবলম্বন করে যার বেঁচে থাকা, সে সংসারে উৎপাত ছাড়া আর কি। তবু বাবা পুজো আর্চার নাম করে বের হয়ে পড়ছেন না, এবং খোঁজ খবর না দিয়ে দেশের মানুষের খোঁজে ঘুরে বেড়ানোর বাতিক কমে গেছে বলে গরুটির প্রতি সদয়ী ছিলেন মা। দুধালু গাই বলাটা বাড়াবাড়ি, দুধ না হয় গোবরটুকু তো হয়, এই আপ্তবাক্য সার করে মা মুখ বুঝেই সব শুয়ে গেছেন। তাছাড়া দানের গরু আর কতটা ভালো হতে পারে, এমনও একটা সংশয় ৩ মাস ধরে মার মধ্যে কাজ করছিল। তার সেবা যত্ন একটু অধিক মাত্রাতেই চলছে। পিলু কচি ঘাসের খোঁজে একটু বেলা বাড়লেই বের হয়ে যায়। মা জল গরম করে ভাতের মার সহ কিছু খোল মিশিয়ে দেয়। সন্ধ্যায় পিতা পুত্র এবং জননী মিলে সাধ্য সাধনা চলে, যদি শরীরে ভগবতীর একটু মাংস লাগে। কিন্তু তিনি যেমন ছিলেন তার বেশি ১ পা নড়ছেন না। এ নিয়ে মহাভারত পাঠ যে কোনো সময়ে শুরু হয়ে যেতে পারে। প্রতিদিনই আমরা এমন একটা প্রবল আশঙ্কায় ভুগছিলাম। এখন পর্যন্ত পাঠ শুরু হয়নি। মা বরং আজকাল সাংসারিক বিরোধে বাবার পক্ষই নিয়ে থাকেন। মা বাবার পক্ষ নিলে আমার পিলুর সংসারে গুরুত্ব কমে যায়, বিশেষ করে পিলুর স্বাধীনতা খর্ব হয়। বাবার সংসারী মানুষ হয়ে যাওয়াটা পিলুর পক্ষে খুবই বিপজ্জনক। মা শুনে বললেন, তাই তো, এই দুপুরে যাবার কি হলো? পিলুর প্যান্ট কোমরে থাকে না, হড়হড় করে নেমে যায়। নাকে সর্দি স্থায়ী বন্দোবস্ত করে নিয়েছে। যতবার প্যান্ট নেমে যায় ততবার তাকে ওটা তুলে পড়তে হয়, নাক মুছতে হয় বারবার। এজন্য সে কিছুটা সময় নিয়ে বলল, মা তুমি বুঝছো না, দাদা পাশ করেছে খবরটা না দিলে নবমী বুড়ি খারাপ ভাববে, ওকে ভালো খবর দেবার তো কেউ নেই। এমন কথায় বাবা কেমন ভিতরে চমকে উঠলেন। দ্বিতীয় পুত্রটির কথাবার্তাই এই রকমের। নবমীর কেউ নেই। বাড়ির ভালো মন্দ হলে কলা পাতায় বন জঙ্গল ঠেঙিয়ে দিয়ে আসার মধ্যে পিলু কি যেন এক আলাদা জগৎ আছে, যা তিনি ঠাকুর ঘরে বসে টের পাবার চেষ্টা করেন। পিলু সেটা টের পায় বন জঙ্গলের ভেতর দিয়ে যেতে যেতে। বাবা বললেন, যাও, তবে ওখানে আটকে থেকো না। সঙ্গে সঙ্গে মাও বললেন, হ্যাঁ যাও, তবে ওখানে আটকে থেকো না। এত সহজে ছাড়পত্র মিলে যাবে অনুমান করতে পারিনি। মনে হলো বাবা মা আমাদের কত ভালো। আমরা হাঁটতে থাকলাম। বাড়িটা আম জাম কাঁঠালের চারা গাছে ভর্তি। বাবার সংসারে এখন একটাই কাজ, গাছপালা পুঁতে যাওয়া। কত যে গাছের খবর নিয়ে আসছেন। আমলকি গাছটা ঘর বাড়ির উপর 2 বছরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আশ্রমের মতো বাড়িটার জন্য দিন দিন মায়া বেড়ে যায়। হাঁটতে হাঁটতে সব কেমন টের পাচ্ছিলাম। আমরা, বাবার ঘর বাড়ি, সব। আমরা না থাকলে বাবার কিছু থাকে না, বাবা না থাকলে আমাদের কিছু থাকে না। শরৎকাল বলে সূর্যের তাত কম, চারপাশে সবুজের সমারোহ। যেতে যেতে বন জঙ্গলের সুঘ্রাণ পাচ্ছিলাম। তখনই কেউ যেন ডাকল, দাদা দাঁড়া, আমি যাব। দেখি পেছনে মাঠের ভেতর দিয়ে দৌড়ে আসছে মায়া। পিলু মায়াকে দেখে ভারী গম্ভীর হয়ে গেল। বন জঙ্গলের ভেতর তার 2 দাদা যাচ্ছে, সে একা বাড়িতে থাকে কি করে? আর সঙ্গে আসছে হেমন্তের কুকুর। সংসারে সেও আমাদের একজন। মায়া, হেমন্তের কুকুর, আমি, পিলু, এই মিলে যাত্রা। মন্দ না। কিন্তু পিলু মায়ার ছোড়দা, শাসন করার সুবর্ণ সুযোগ। সে বলল, বাড়ি যা বলছি, মার কত কাজ। মায়া বলল, না আমি যাব। যাবে না, পিলু ধমক লাগালো। মায়া আমার দিকে তাকিয়ে বলল, দাদার সঙ্গে যাব, তোর সঙ্গে যাচ্ছি না। পিলু খেপে গেল, যা যা না, দাঁড়ালি কেন, আমি যাচ্ছি না। পিলুকে অগত্যা বললাম, আসুক না, নবমী আমাদের সবাইকে দেখলে খুশি হবে। এমন কথায় পিলুর মনটা নরম হয়ে গেল। বলল, দাদা তুই চাকরি করলে
নবমীকে বাড়িতে নিয়ে আসবো, কেমন? পিলুর এই স্বভাব। আমাদের ভারী অভাব অনটনের সংসার। সম্বল বলতে কবিঘা উড়াট জমি, কিছু শিষ্য আর বাবার বাড়ি বাড়ি পূজা আর্চা। পিলুর বড়ই অভিযোগ, এদেশে এসে আমরা কত গরিব হয়ে গেলাম। অভিযোগটা আমারও। আমাদের বাবা এদেশে এসে বড় গরিব হয়ে গেলেন, এ কথা আমরা কিছুতেই ভুলতে পারছি না। তবু একটা আশ্রয় মানুষের জন্য কত দরকার। আমাদের ঘর বাড়ি হয়ে গেলে সেটা টের পেলাম। আমরা যে অন্য একটা পৃথিবীতে উঠে এসেছি এখন আর মনেই হয় না। উঁচু নিচু মাঠ, কাঁটা গাছ, কোথাও ঢিবি, কোথাও অজানা ফুলের গন্ধ, পাখির ডাক, নীল আকাশ মিলে আমাদের যেন সে পুরনো অস্তিত্ব। কোথাও একটা খেজুর গাছ দাঁড়িয়ে আছে, যেন কত কালের চেনা। কোথাও বাবলার বন, তারপর সে প্রাচীন ইটের ভাটা, অনেকটা জায়গা জুড়ে। বড় মজা দিঘি, শান বাঁধানো পরিত্যক্ত ঘাটলা, পাড়ে পাড়ে অজস্র দেবদারু গাছ। জনহীন গভীর নির্জনতা তখন আমাকে গ্রাস করে। দূরের স্বপ্ন দেখতে পাই। কেউ যেন আমার সামনে ফুলের টব হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সে কে এখনো বুঝতে পারি না। মা বাবা ভাই বোন ছাড়া আরও কেউ পাশে পাশে পথ হাঁটছে, শুধু এইটুকু টের পাই। পিলু আর মায়া অজস্র কথা বলছিল। পিলু বলছিল, দাদা তুই চাকরি করলে না একদিন পেট ভরে রসগোল্লা খাবো। মায়া বলল, দাদা কলেজে পড়বে, কি মজা। পিলু বলল, বাবা যে বলল মানু কাকাকে চাকরির কথা বলে এসেছে। সংসারে বাবার দুজন মানুষ সম্বল। দেশে থাকতে বাবার জমিদার দীনেশ বাবু, আর এখানে এসে মানু কাকা। তিনি যা বলবেন তাই হবে। পিলুই বলল, মানু কাকা বলেছে পড়িয়ে আর কি হবে, একটা কাজে টাজে ঢুকে যাক। কবে বলেছে? মজা দিঘির ধারে কেমন একটু অন্যমনস্ক হয়ে গেলাম। গাছপালা, নীল আকাশ, নির্জনতা ভেঙে কেমন খান খান হয়ে গেল। চিৎকার করে ফের বললাম, কবে বলেছে? বল কবে বলেছে? আমার স্বভাব নয় জোরে কথা বলা। কেন যে এত রেগে গেলাম, কার উপর রাগ তাও বুঝতে পারছি না। বাবার উপর, না মানু কাকার উপর, না দেশভাগ? কারণ দেশভাগ না হলে আমরা এত গরিব হয়ে যেতাম না। পিলু দাদার চন্দ্রমূর্তি দেখে ঘাবড়ে গেল। তার দাদাটি বড় শান্ত স্বভাবের। মায়া বলল, দাদা তুই কলেজে পড়বি, কারো কথা শুনবি না। নবমীকে খবর দেবার আমার আর কোনো ভরসা থাকলো না। আসলে যে ফুলের টব হাতে নিয়ে আমার সামনে মাঝে মাঝে এসে দাঁড়ায়, সে কেমন ভ্রু কুঁচকে বলল, ও মা তুমি আর পড়বে না? তাহলে তুমি মানুষ হবে কি করে, বড় হবে কি করে? বড় হওয়াটা যে আমার জন্য খুবই দরকার। পিলুকে বললাম, আমি যাব না রে, তোরা যা। তবু পিলু ছাড়ল না। বন জঙ্গলের মধ্যে নবমী থাকে, টেনাকানি পড়ে, না থাকলে পড়ে না। এখানে আসার পর পিলুর সাম্রাজ্যের মধ্যে নবমী বুড়িও পড়ে গেছে। বাড়িতে ভালো মন্দ হলে আগে নবমীর জন্য চুরি করত, এখন করে না। বাবার ছাড়পত্র মিলে গেছে। অভাবের সংসারে মা গজগজ করলে বাবা বলতেন, আরে দিলে কখনো ফুরায় ধনবউ? যতটুকু দিতে পারলে ততটুকুই আখেরের কাজ করলে। তেনার মাপা জিনিস, তার সব, তুমি দেবার কে ধনবউ? পিলু মজা দিঘির পাড়ে দাঁড়িয়ে হাঁক পারল, নবমী! কারণ সে জানিয়ে দিল নবমীর দা ঠাকুর এই বনের মধ্যে হাজির, যেন তাড়াতাড়ি গায়ে টেনাকানি না থাকলে পড়ে নেয়। আগে বোধহয় কখনো পিলু বন বাজারে ঘুরতে গিয়ে দেখেছে উলঙ্গ এক বুড়ি বনের মধ্যে ঘুরে বেড়ায়। পিলুর কেমন লজ্জা লেগেছে। আর পূজা পার্বণের দানের কাপড় একটা চুরি করলেই হয়ে যায়। আর তা দিতেই পিলু বোধহয় নবমীর দা ঠাকুর হয়ে গিয়েছিল। দা ঠাকুরের জন্য নবমীও কিছু রেখে দেয়। সেদিন একটা ঝুনো নারকেল নিয়ে গেছে পিলু। গাছতলায় কুড়িয়ে পেয়েছে নবমী। দা ঠাকুরকে না খাইয়ে সে খায় কি করে? এই বনটার মধ্যে আমরা এখন 3 জন প্রাণী, আর আমাদের হেমন্তের কুকুর, পিলুর পার্টনার। কুকুরটাও মুখ তুলে ঘেউ ঘেউ করে উঠল। পিলু ডাকছে, আর সে ডাকবে না সেটা কি করে হয়?
আর তখনই খসখস শব্দ। খুব ক্ষীণ গলায় সাড়া দিচ্ছে নবমী, আসেন গাদা ঠাকুর। মনীন্দ্র কাঁটা গাছের জঙ্গলে জায়গাটা ভরা, ইচ্ছে করলেই ছোটা যায় না। পিলু ছুটতে চেয়েছিল, কাঁটায় জামা আটকে গেছে। মায়া উবু হয়ে জামাটা ছাড়িয়ে দিচ্ছে। তার অবশ্য হুঁশ নেই, চিৎকার করে বলছে, আমার দাদা পাশ করেছে নবমী, দাদাকে নিয়ে এসেছি, মায়া এসেছে। এবং যখন কাঁটা গাছ এবং আগাছা মারিয়ে ভিতরে ঢুকে গেলাম, নবমীর কি আনন্দ, যেন তার কত নিকট আত্মীয় স্বজন আমরা। নবমী বলল, কি পাস গো? পিলু বলল, ওমা, তোমাকে বলেছি না দাদা এবছর একটা পাস দেবে, ম্যাট্রিক পরীক্ষা। সে তুমি বুঝবে না, তোমার কিছু মনেও থাকে না। কতবার বলেছি দাদা 9টা বিষয়ে পাশ করে গেছে, আর একটা বিষয়, ব্যাস তাও পাস। বাবা তো বিশ্বাসই করেন না যে সব বিষয়ে মানুষ পাশ করতে পারে, জীবনে নাকি সেটা কখনো হয় না। বাবার কথায় নবমী কপালে হাত ঠেকিয়ে প্রণাম করল। তিনি দেবতা আছেন গো। তারপরে নবমীর যা স্বভাব গড় হয়ে গেল। পিলু এটা তার প্রাপ্যই মনে করে থাকে, কিন্তু আমার বড় সংকোচ হলো। বললাম, ছি ছি, কি করছো? বলে পা সরিয়ে নিতেই শীর্ণ হাতটা কেমন কেঁপে গেল, যেন সে কি অপরাধ করে ফেলেছে। খোনা গলার স্বর স্পষ্ট নয়, এখন তার চলতে ফিরতেও কষ্ট। একদিন পিলু তাকে ধরে ধরে নিয়ে গেছিল। বাবার ঠাকুর ঘরে সে মাথা ঠেকিয়ে আসতে পেরেছে, আর এই যে আমাদের দর্শন, সেটা তার নিতান্ত পূর্ণ ফল। এহেন সময়ে আমার এমন বলা বোধ হয় উচিত হয়নি। নবমী কেমন শুকনো গলায় বলল, দা ঠাকুর, কত ভাগ্যিমানী হলে পায়ের ধুলো পড়ে, দেন চরণখানা মুঠা করে লই। ওকে বঞ্চনা করতে কেন জানি আর মন চাইল না। পা দুখানা পিলুর মতো আমিও বাড়িয়ে দিয়ে গম্ভীর হয়ে গেলাম। আসলে সবই আমায় কোনো দূরবর্তী নক্ষত্রের খবর দিচ্ছিল, সেটা কোথায় খুঁজে বের করতে হবে। নবমী আমার দিকে কিছুটা হতবাক হয়ে তাকিয়ে আছে, ভালো দেখতে পায় না। একটা পাশ দেওয়া মানুষ তার সামনে। সে কোনো রকমে উঠে সারা গায়ে হাত বুলিয়ে বলল, বাপের মুখ উজ্জ্বল করেন গোদা ঠাকুর। মায়া বলল, জানো নবমী, আমার দাদা কলেজে পড়বে। নবমী এসব কিছু বোঝে না, মুখে তার আশ্চর্য সরল হাসি, যেন এটা এমন কাজ যে আমি একমাত্র পারি। কম্পার্টমেন্টালে পাশ করার মতো এত বড় কাজ আমার পক্ষেই সম্ভব। সে বলল, একটা শীতের চাদর দেবেন গো দা ঠাকুর, বড় হয়ে গেলে দিতে হয়। নবমীর পক্ষে এতদিন বেঁচে থাকা সম্ভব না। এই শীতে অথবা আগামী শীতে সে মরে যাবে। তবু মানুষের মরণ বাচন বলতে কথা দিলাম, বড় হয়ে তাকে একটা শীতের চাদর দেব। এই আমার কাউকে প্রথম কথা দেওয়া। বাবার ফিরতে বেশ রাত হলো। শরতের শেষ বেলা বলে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। মা বারান্দায় হারিকেন জ্বালিয়ে বাবার প্রতীক্ষায় বসে আছেন। মানুষটা ফিরলে তার অনেক কাজ। আমারও ঘুম আসছিল না। বাবা কি খবর নিয়ে আসবেন কে জানে। কারণ মানু কাকার ইচ্ছা না হলে আমার কলেজে পড়া হবে না জানি। ঈশ্বরের কাছে কেবল প্রার্থনা করছি, হে ঠাকুর, বাবা মানু কাকার সুমতি দাও, ওরা যেন এখনই আমার পড়াশোনা বন্ধ করে না দেন। রাস্তা থেকেই বাবার গলা পাওয়া গেল, বেড়াটা কে ভেঙেছে? তিনি বাড়িঘরে যখন থাকেন খুবই সংসারী মানুষ। গাছের একটা পাতা খসে পড়লেও তিনি তা টের পান। মা বললেন, দানের গরু ভেঙেছে। মানু ঠাকুরপো কি বলল? দানের গরু ভেঙেছে যখন, তখন 7 খুন মাপ। বাবা খুব সদাশয় ব্যক্তি হয়ে গেলেন, অবলা জীব বলে কথা। বারান্দায় উঠে এলে মা ফের বললেন, ঠাকুরপো কি বলল? খুব সুখবর। আমার ভেতরে উল্লাস, তবে ঈশ্বর মানু কাকার সুমতি দিয়েছে। বাবা আরো কি বলতে যাচ্ছিলেন, মা মাঝপথে থামিয়ে বললেন, পরে শুনছি, আগে হাত পা ধুয়ে নাও, ঠাকুরের বৈকালি হয়নি। কেন,
কেন, তোমার বড় পুত্র কি করছিল? দেয়নি তো, কিছু নাকি ওর ভালো লাগছে না। পিলু সারাক্ষণ ঝগড়া করেছে মায়ের সঙ্গে, আমার কথা কি শোনে? বাবা ওসব কথা একদম শুনতে চাইছেন না। সব হবে ধনবউ, তোমার বাড়িঘর যখন হয়ে গেছে সব হবে। মানুষ যা করছে আমাদের জন্য। মা বললেন, ভাই হয়, করবে না? না করলেও পারত, বাড়িঘর সব তো বলতে। তোমার আবার বাড়াবাড়ি। আসলে বুঝতে পারছিলাম বাবাকে মানু কাকা খুব বড় খবর দিয়েছেন। বাবা এর জন্য মানু কাকার ওপর খুবই প্রসন্ন। বাবা প্রসন্ন হলে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেন। আগের দুর্ব্যবহারের কথা মনে রাখতে পারেন না। মার সব মনে থাকে, কারণ দেশ থেকে এসে মানু কাকার বাড়িতে উঠলে কাকা যে খুব বিরক্ত বোধ করেছিলেন সেটা চোখ বুঝলে এখনো টের পাই। আমাদের ক্যাম্পে পাঠাবার জন্য তিনি অনেক হাঁটাহাঁটিও করেছেন। কিন্তু বাবার এক কথা, জাত খোয়াবো মানু, ও তো হয় না। মা তখন তার শেষ সম্বলটুকু মানু কাকার হাতে দিয়ে বলেছিলেন, একটু জমি, আর কিছু চাই না। কদিনেই হাড়ে হাড়ে টের পেয়েছিলাম আমরা মানু কাকার সংসারে উচ্ছিষ্ট। অবশ্য বাবার স্বভাব কিছুই গায়ে না মাখা। সুতরাং এহেন বাবা আজ কি না জানি খবর নিয়ে এসেছেন। বিছানা থেকে লাফিয়ে নামতেই শুনলাম বাবার বেশ ক্ষুণ্ণ গলা। ধনবউ, মানুষের খারাপটা মনে রাখতে নেই, ভালোটা মনে রাখলে কষ্ট কম পাবে। মানুষ এতে বেশি খুশি হয়, সুখী হয়, ঈশ্বর প্রসন্ন থাকেন। তারপর বাবা খাটো গলায় বললে, বিলুটা ঘুমিয়ে পড়েছে? মা বললেন, বোধ হয়। ভেতর থেকে বললাম, না বাবা, ঘুমাইনি। এবং সঙ্গে সঙ্গে পিলুর গলা, আমিও ঘুমাইনি বাবা। মায়া বলল, আমার খুব ভয় লাগছিল তুমি আসছো না বলে, চিন্তা হয় না? মায়া আজকাল পাকা পাকা কথা বলে। আসলে সবাই জেগে আছে। বাবা আমার কি ভাগ্যফল লিখে এনেছেন এই জানার জন্য কেউ ঘুমোতে পারছে না। অনেকক্ষণ হয়ে গেল, বাবা আর মানু কাকার কথায় যাচ্ছেন না। বাধ্য হয়ে বললাম, মানু কাকা কি বলেছে? বলেছে, অনেক কথা বলেছে। তোমার তা শুনে কাজ নেই। তোমার একটা কাজও ঠিক করে ফেলেছে। কাজ? হ্যাঁ, যে সে কাজ নয়, বড় কাজ। মানু বলল, কলেজে পড়লে তো কেরানিগিরি করতে হয়, মাথা ঠিক থাকে না। তোমার পাশটাও খুব ভালো নয় বলল। বললাম, দেখ মানু, আমাকে পাশ নিয়ে বোঝাস না। সব বিষয়ে কে পাশ করে রে? তুই করেছিস? করলে তোকে কেরানিগিরি করতে হতো? আমি জানি আসলে বাবা এসব কিছুই বলেননি, তবে মনে মনে হয়তো বলেছেন। মনে মনে বলাটাকেও তিনি ভাবেন বলাই হলো। আমার সব কেমন গোলমাল ঠেকছে। বললাম, কি কাজ? খুব বড় কাজ। এ কাজ করে মানুর বন্ধু শহরে 3টে বাড়ি করেছে, গাড়ি করেছে, বাস রুট করেছে। জলঙ্গি ডোমকল বাস যায়, সব ওদের। কত বড় কথা। মা বললেন, কাজটা কি বলবে তো? মোটর মেকানিকের কাজ। এই যে গাড়ি দেখছো, বেগরবাই করলেই তোমার পুত্র কান মলে দিতে পারবে। তোমার পুত্র কত দূরে যেতে পারবে জানো? একটু আধটু কালি ঝুলি মাখতে হবে, তা বড় কাজে মাখতেই হয়। সাধু সন্ন্যাসীরা ছাই ভস্য মাখেন, সে কি খুব খারাপ কাজ? বাবা জলচৌকিতে বসে অনর্গল কথা বলছেন। কোথায় কবে মানু কাকার বন্ধু এমন একটা কাজেই প্রথমে হাত দিয়েছিল। গাড়ি চালাতে শিখল, দূর দূর জায়গায় চলে যেত। যখন খুশি তুমিও যেতে পারবে, ইচ্ছে হলে একটু পদ্মা পাড়ে ঘুরে আসবে, সে তোমাকে গাড়ি চড়িয়ে নিয়ে যাবে। মাকে বাবা খুশি রাখার জন্য বললেন, এখন তুমি যা বলবে তাই হবে। বিলু তো বলছিল কলেজে পড়বে। কলেজ? না না ধনবউ, তোমাদের সবারই দেখছি মতিভ্রম হয়েছে। হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে আছে। একটা আস্ত গাড়ি চালিয়ে নিয়ে যাওয়া কি কম বড় কথা? গাড়িতে কত মানুষ, কত কাজ, অফিস কাছারি সব সেই তো টাইম মতো করাবে। ওর মর্জির ওপর সব। আমার রাস হচ্ছিল না। বুঝতে পারছিলাম
মানু কাকা আমার যে কাজটি ঠিক করেছে তা তার বন্ধুর গ্যারেজে। প্রথমে হেল্পার নাম দিয়ে সব রকমের কাজ চালিয়ে নেওয়া। মানু কাকা আমাদের দুরবস্থার কথা ভেবে তাড়াতাড়ি কাজে লাগিয়ে দিতে চান। যা বিদ্যে হয়েছে ওতেই ও কাজ চলে যাবে। আমরা গায়ের মানুষ, দেশের বাড়িতে ঠাকুরদার টোল ছিল, সেই সুবাদে বাবার মন্ত্রপাঠ পূজা আর্চা নিখুঁত। প্রথমে এদেশে এসে বাবা ভেবেছিলেন তার হাতের সম্বলটুকুই যথেষ্ট, গ্রাসাচ্ছাদনের পক্ষে খুব বেশি আর কিছুর দরকার নেই। কিন্তু তার যে মন্ত্রপাঠের ঠিকুজি কুষ্ঠি ঠিক আছে, এই নিয়েই বড় সংশয় মানুষের। মানু কাকাই পূজা পার্বণে শ্রাদ্ধে বাবার হয়ে পার্টি ঠিক করে দিতেন। ঠাকুর প্রতিষ্ঠার সময় বাবা কিছু লোকজনও খাইয়েছিলেন। তার খেরো খাতায় দেশের মানুষজনের সব খবর লেখা আছে। তারা কোথায় কে থাকে তিনি চোখ বুজেই বলে দিতে পারেন। অভাবের তাড়নায় পূজা পার্বণের নাম করে বের হলে বাবা আর বাড়ি ফিরতে চাইতেন না। সেই বাবার ছেলের এদেশে একটা কাজ জুটিয়ে দিয়েছে মানু, তাতেই আমার সুমহান পিতৃদেব গদগদ। আমি বললাম, বাবা। বাবা আমার মুখের দিকে তাকিয়ে কিছুটা স্তব্ধ হয়ে গেলেন। আমার চোখে মুখে কি লেখা ছিল জানি না, বাবা কি পড়লেন জানি না, তিনি আর কিছু বলতে পারলেন না, মাথা নিচু করে বসে থাকলেন। আর ঠিক এই সময়েই বাবা আমার কত অসহায় আমি সেটা উপলব্ধি করলাম। কলেজে পড়ানো বাবার ক্ষমতার বাইরে। পিতার এই চোখ মুখ আমাকে বড় পীড়া দিল। বাবাকে সান্ত্বনা দেবার জন্য বললাম, গাড়ি চালিয়ে নেওয়া কত বড় কাজ না বাবা? বাবা খুব প্রফুল্ল হয়ে উঠলেন। তাহলে তুই বুঝেছিস, কথায় বলে না, বড় যদি হতে চাও ছোট হও। তবে ছোট কাজে কোনো লজ্জা রাখতে নেই বিলু, সব কাজই মানুষ করে। আসল কথা স্বভাব, স্বভাব ঠিক থাকলে সব কাজ বড় কাজ। আমাদের স্বভাব ঠিক আছে, এটাই এখন বাবার আপ্তবাক্য। তার কথা পরের দ্রব্য না বলিয়া লইলে অপহরণ করা হয়। আমি এ বিষয়ে পিতার মতোই সূচিবায়গ্রস্ত। অবশ্য পিলুটা অন্য রকমের, তার এতটা সূচিবায় নেই। বাবা একবার স্টেশনে আমাদের ফেলে রেখে উধাও হয়েছিলেন। পিলু তখন সংসারে স্বাধীনতা সংগ্রামী, যত্রতত্র তার বিচরণ। সে যেখানে যা পেত তুলে নিয়ে আসত। শশা চুরি করতে গিয়ে সে মারও খেয়েছে। অবশ্য অতটা দৈন্যদশা এখন আমাদের আর নেই। মানুষের ঘরবাড়ি হয়ে গেলে যা হয়, আকাশ মাটি শস্যক্ষেত্র সব এখন পাপপুণ্যের কথা বলে। বাড়িঘর করার পর পাপপুণ্যবোধ সংসারে বাড়ে। বাবা বললেন, বুঝলে না, এসব কাজে বিশ্বাসী মানুষদের দরকার। আমার দিকে তাকিয়ে বললেন, তুই কিন্তু বংশের মান রাখিস, মানুর মুখ রক্ষা করিস। পিলু বলল, দাদা তুই এ কাজ করবি না। মায়া বলল, দাদা আমার কলেজে পড়বে না বাবা। মা খুবই নিরুপায় চোখে মুখে তাকাচ্ছিলেন। লণ্ঠনের আলোটা দপদপ করে জ্বলছে। শরতের গাছপালা বাতাসে দুলছিল। অন্ধকার অরণ্যে আমরা ছোট্ট ঘরের বারান্দায় চারজন মুখোমুখি বসে। কেউ আর কথা বলছিল না। আমার কেমন কান্না পাচ্ছিল, কারণ কোনো দূরবর্তী নক্ষত্রে কে যেন ডাকে। বড় হই, গাছপালা মাঠের সঙ্গে সেও আমার পাশাপাশি হাঁটে। গোপনে কত কথা বলি। কখনো সুদূরের মাঠ পার হই হাত ধরে, কখনো শস্যক্ষেত্র মারিয়ে যাই দুজনে। কেউ পৃথিবীর এই গোপন খবর টের পায় না। রাতে ঘুম হয় না, ছটফট করি। মাথার ঘিলু পোকায় কাটে। এবং সেদিনটি এসে যায়। বাবা আমাকে মানু কাকার দোকানে বুঝিয়ে দিয়ে আসেন। মানু কাকা একটা স্যাঁতস্যাঁতে পুরনো ভাঙা চালা ঘরে ঢুকিয়ে দিয়ে বলল, গোবিন্দ ওকে দেখে টেখে রাখিস। লোহা লক্করে ভর্তি ভাঙা গাড়ি, মানুষের ভিড় ভাড়াক্কা দিনের বেলায়। নাট বোল্ট খোলা, রেঞ্চ এবং হাতুড়ি সম্বল। সকালে একখানা পাউরুটি, দুপুরে ডাল ভাত, রাতে তড়কা আর রুটি। খিস্তি খেউর আর দাবানলের মতো অনন্ত জ্বালা। বিকেলে দেখি লাল দিঘির পাড় ধরে ছেলেরা যায়, মেয়েরা যায়। কি সুন্দর নীল রঙের পোশাক তাদের শরীরে। মনে হয়
ওরা কোনো স্বপ্নের জগতের বাসিন্দা। আমার বুঝি সেখানে আর কোনো কালে যাওয়া হবে না। গাড়ির ফুটবোর্ডের নিচে মাথা, ভিতরে গাড়ির কলকবজা, তার নিচে জীবনের সব বিষয়ে পাশ করা বাবার নিরীহ এক কৃতি ছেলে। সবই সহ্য হচ্ছিল, কেবল খিস্তি খেউর বাদে। গোবিন্দ পঞ্চানন আমার মনিব, তার মনিব গোলক দাস। বাসে ঘণ্টি বাজায়। বাস মালিক কিংবা কাকার সে বন্ধুটির সাক্ষাৎ আর পাই না। পেলে একটা আর্জি ছিল, কারণ সহনীয় নয় এমন কিছু কাজ গোবিন্দ আমাকে দিয়ে করাতে চায়। আইন অমান্য করি বলে তার সহ্য হয় না। না পেরে ছুতোনাতায় কিল ঘুষি। ভাবি পালাই, কিন্তু বাবার বংশের মুখ রক্ষা হবে না ভেবে পড়ে থাকি। কিন্তু জীবন মানবে কেন? সে বিদ্রোহ করে। এই বিদ্রোহ থেকেই আমার প্রথম নিরুদ্দেশ যাত্রা। সেটা কৃষ্ণপক্ষের রাতটাত ছিল। শহরের রাস্তায় আলো ছিল না। আমাকে স্টেশনে যেতে হলে মাঠ ভাঙতে হবে, সাহেবদের কবরখানা পার হতে হবে। ভূতের ভয় ছিল প্রবল। অনেকটা পথ ঘুরে ফলে স্টেশনে পৌঁছতে আমার দেরি হয়ে গেল। ভেতরে প্রচণ্ড অভিমান সবার উপর। বাবা, মা, মানু কাকা সবাই যেন সংসারে ষড়যন্ত্র করে চলেছে। সব তছনছ করে দিয়ে পালাচ্ছি। রেলগুমটি দেখা যাচ্ছে, সিগন্যালের নীল বাতি। গাড়ি আসছে। গাড়িতে উঠে পড়লেই মনে হলো আমার নতুন জীবন শুরু। সম্বল বলতে এখন আমি একজন উদ্বাস্তু বাবার সন্তান, তবে 7 খুন মাপ। গাড়িতে টিকিট লাগে না। চেকার হলে শুধু বাবার পুরনো স্বভাবটা ঝালিয়ে নেওয়া। আমাদের বেড়াল ছানার মতো নিয়ে তিনি যখন ট্রেনে এখানে সেখানে আশ্রয় খুঁজছিলেন, তখন বাবার স্বাভাবিক বুদ্ধি আমাদের কত অপমান থেকে যে রক্ষা করেছে। বাবা দিল খোলা মানুষ, আমি একেবারে বিপরীত। মুখচোরা স্বভাবের বলে ঠিক কথার পৃষ্ঠে ভালো কথাও জোগাতে পারি না। ট্রেন ছেড়ে দিতেই হু হু করে কান্না উঠে এলো বুক থেকে। আমি আমার প্রিয় গাছপালা, হেমন্তের কুকুর, পিলু মায়াকে ছেড়ে চলে যাচ্ছি। কবে ফিরবো জানি না। ফিরলেও মানুষ হয়ে ফেরা দরকার। বাবার যেন বংশের মান রক্ষা হয়। এমন কিছু কি করে করব তাও জানি না। কেন জানি সবসময় মনে হয় আমার দুরবস্থা দেখে কেউ আমায় ঠিক আশ্রয় দেবে। আর কিছু না পাই, বাবার আকৃতি পেয়েছি। বাবা আমার বড় সুপুরুষ মানুষ, দীর্ঘদেহী, উজ্জ্বল গাত্রবর্ণ এবং বড় পুষ্ট গোঁফ আর মজবুত শরীরের খানিকটা আমার মধ্যে ইতিমধ্যে এসে গেছে। চোখ বড় বড়, যে চোখ দেখলে মানুষের মায়া হবার কথা। রাতের ট্রেন ছুটছে। রাতের ট্রেন বলে যাত্রী কম, শুয়ে বসে থাকা যায়। এক কোণে ঘাপটি মেরে বসে আছি। অপরিচিত মানুষজনের মধ্যে আছি, কিন্তু কেউ একবারও জিজ্ঞেস করছে না খোকা কোথায় যাবে। এ সময় কেউ দুটো কথা বললেও যেন সাহস পেতাম। সব যাত্রীদের দিকেই চোখ বুলিয়ে নিলাম। আমার সমবয়সী মেয়েটি মাত্র 2 বার তাকিয়েই মুখ ঘুরিয়ে নিয়েছে। এতক্ষণে লক্ষ্য করলাম গায়ে আমার কোনো ভদ্রলোকের বাচ্চার ছাপ নেই। হাফ প্যান্ট, কালি ঝুলি মাখা। মুখটা কেমন দেখাচ্ছে তাও জানি না। পা খালি। এই সম্বল করে আমি আপাতত কলকাতা যাচ্ছি। শুনেছি শহরটাতে মাটি নেই। যেখানে মাটি নেই সেখানে মানুষের পাপপুণ্য বোধ কম। কলকাতার নামে বাবা সবসময়ই ক্ষেপে থাকতেন। সেই শহরে আমি গেছি জানলেই বাবা ভারী মনোকষ্টে ভুগবেন। কিন্তু যার সঙ্গে আমার আপাতত দেখা হওয়া দরকার, তাকে পেতে হলে শহরটা না মারিয়ে যাবার উপায় নেই। তিনি দিল্লিতে থাকেন। মানুষের জন্য তার ভারী কষ্ট। কাগজে পড়েছি তিনি যে কোনো মানুষকে ইচ্ছে করলে অর্ধেক রাজত্ব এবং রাজকন্যা দিতে পারেন। আমার এতটা দরকার নেই। একটু আশ্রয় আর খাদ্য আর নীল মলাটের বই, সঙ্গে ভদ্রগোছের কাজ। বাবার জন্য মাসে মাসে কিছু টাকা। ফেরার সময় পিলু মায়ার জন্য জামা প্যান্ট। ছুটি ছাটায় বাড়ি ফিরব যখন, মার জন্য একখানা জামদানি শাড়ি।